প্রথমে আমাদের এখান থেকে বর্ণালী থেকে তোমাদের সৃজনশীল আসবে, এমসিকিউ আসবে, এমনকি ঢাকা ইউনিভার্সিটিতে এমসিকিউ সহ রিটেন আসার সম্ভাবনা আছে অনেক। দেখো শুরুতে আমাদের একটা এমসিকিউ সলভ করতে হবে, সেটা হচ্ছে এই যে বর্ণালীগুলো আছে লাইমেন, বার্মার, প্যাশেন, ব্র্যাকেট, ফোন, হামফ্রিজ, এগুলো আমরা মনে রাখি কি দিয়ে? এটা তো এলবি পিবিএফ দিয়ে। মানে এই হাইড্রোজেন বর্ণালী সিরিজে আমরা যখন বলছিলাম ইলেকট্রনগুলা উচ্চ শক্তি স্তরে যখন যাবে, প্রথমে তো হাইড্রোজেন পরমাণুতে বিভক্ত হবে, এরপরে ওটা যখন উচ্চ শক্তি স্তরে যাবে, যাওয়ার পরে আমরা যে সোর্স দিয়ে তাকে উচ্চ শক্তি স্তরে পাঠাইছিলাম সেটা যখন ফেরত নিয়ে আসবো তখন সে আবার নিম্ন কক্ষপথে আসবে। এখন নিম্ন কক্ষপথে আসার ক্ষেত্রে সে যদি প্রথম কক্ষপথে আসে তাহলে সেটার নাম দিব লাইমেন, দ্বিতীয় কক্ষপথে আসলে দিব বার্মার, তৃতীয় কক্ষপথে আসলে প্যাশেন, চতুর্থতে আসলে ব্র্যাকেট, পঞ্চমে আসলে ফোন, আর ষষ্ঠে আসলে হামফ্রিজ। হামফ্রিজটা খুব বেশি লাগে না আমাদের। তাহলে এই সবগুলো কিন্তু প্রথম কক্ষপথ। প্রথম কক্ষপথ বলে এখানে দেখো N1 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 মানে হচ্ছে প্রথম কক্ষপথ। N দ্বারা কি নির্দেশ করা হয়? কক্ষপথ নির্দেশ করা হয় এটা। এখন এই সিরিজগুলা কোন কোন অঞ্চলে তৈরি হবে এইগুলো এমসিকিউতে আসে। তো দেখো একটা জিনিস মুখস্থ করে রাখলে বাকিগুলো বের করতে পারবা, সেটা হচ্ছে বামার সিরিজ। বামার সিরিজটা হয় হচ্ছে দৃশ্যমান অঞ্চলে। তাহলে বামার সিরিজটা যদি দৃশ্যমান অঞ্চলে মনে রাখতে পারো বাকিগুলো বের করতে পারবা। এই যে বামার সিরিজটা ভিজিবল বা দৃশ্যমান অঞ্চলে আমরা পেয়ে থাকি। ভিজিবলের আগে কি আছে দেখো, আমরা জিএক্স ইউভি আইএমআর পড়ছি। এই ভিজিবলের আগে কি? অতিবেগুনি বা আল্ট্রাভায়োলেট। তার মানে ভিজিবলের আগে যেটা আল্ট্রাভায়োলেট এই অঞ্চলে আমরা পাবো বামারের আগে যেটা ছিল। তা বামারের আগে কি ছিল? বামারের আগে লাইমেন ছিল, তাহলে এই লাইমেনটাই আমরা পাবো। এবার পরবর্তীতে দেখো ভিজিবলের পরে আছে হচ্ছে আইআর রশ্মি বা অবলোহিত রশ্মি। ভিজিবলের পরে এই অবলোহিত অঞ্চলে বাকি সকল কিছু পাবো। তার মানে প্যাশন থেকে শুরু করে ব্র্যাকেট, ফোন সবাইকে তুমি পাবা অবলোহিত অঞ্চলে। এবার তুমি বইয়ের সাথে মিলাও। লাইমেন পাবা অতিবেগুনি অঞ্চলে, বামার পাবা তুমি দৃশ্যমান অঞ্চলে, প্যাশন পাবা দেখো অবলোহিত, বাকি সবাইকে তুমি পাবা অবলোহিত অঞ্চলে। বর্ণের রিলেটেড ম্যাথগুলা সব করতে হবে রিডবার্গ ইকুয়েশন দিয়ে। রিডবার্গ ইকুয়েশন তো আমরা আগেই করছি, 1 বাই ল্যামডা সমান নিউবার। নিউবার মানে কি? তরঙ্গ সংখ্যা। তাহলে তরঙ্গ সংখ্যা সমান আরএইচ। আরএইচ এর মান দেখো একটাই, এইটাই আমরা ম্যাথমেটিক্যালি ইউজ করি। এখন এখানে দেখো চারটা এককে মান আছে, তুমি কোনটা এককে ইউজ করবা? সাধারণত তুমি সেন্টিমিটার এককে ইউজ করবা। সেন্টিমিটার এককে ইউজ করার পরে তুমি তরঙ্গ সংখ্যা যদি বের করো তুমি পার সেন্টিমিটারে পাবা, তরঙ্গ বের করলে তুমি সেন্টিমিটারে পাবা। এরপরে তুমি খেয়াল করবা কোন এককে বলছে, যে এককে বের করতে বলছে সেই এককে নিয়ে যাবা। এইচএসসির কথা বলতেছি আমি। যখন এটা অ্যাডমিশন টেস্টে আসবে তখন এই মানটা ইউজ করতে হবে, কারণ অ্যাডমিশন টেস্টে আমাকে ক্যালকুলেটর ইউজ করতে দিবে না। ক্যালকুলেটর ইউজ করতে না দিলে তখন ম্যাথগুলো কিভাবে ক্যালকুলেশন করবো আমি শেখাবো আস্তে আস্তে। এখন শেখাচ্ছি না, কারণ এখন এক্স্যাক্টলি দশমিকের পরে যে মানগুলো দরকার সবগুলাই তোমার এইচএসসি তে দরকার। এবার আসো বর্ণালী থেকে যে সকল ম্যাথ থাকতে পারে সেগুলো নিয়ে কথা বলি। আর একটা জিনিস মনে হচ্ছে এখানে স্কিপ করছি, তাই না? এইটুকু আমি পড়াই নাই, কিন্তু এইটুকু নিজেরাই বলতে পারবা। আমি একটু বলে যাই। এখানে তুমি চিন্তা করো, লাইমেন সিরিজ শুরু হচ্ছে 1 নম্বর কক্ষপথে, এইখানে এইটাই হচ্ছে লাইমেন সিরিজ। তা সে এইটা হচ্ছে নিম্নতম কক্ষপথ সব থেকে। তাহলে এই জায়গায় ইলেকট্রন আসবে কোন কোন জায়গা থেকে? তার পরের স্তর থেকে না? মানে এইটাই হচ্ছে লিমিট। ধরো কালারটা চেঞ্জ করে দিই। এইটাই হচ্ছে লাইমেন সিরিজ। তা এখানে ইলেকট্রন আসবে কোন কোন জায়গা থেকে? এই সাইডে চিন্তা করো, এইটাই হচ্ছে লাইমেন সিরিজ। এই লাইমেন সিরিজ, লাইমেন সিরিজে ইলেকট্রন আসবে কোন কোন স্তর থেকে? তা এই একের উপর থেকে না? তাহলে একের উপর থেকে মানে কি 2 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। সেম ভাবে তুমি যখন বলবা বার্মার সিরিজ, বার্মার সিরিজে ইলেকট্রন আসবে কোথা কোথা থেকে? এই বার্মারের পর থেকেই ইলেকট্রন আসবে। উচ্চ শক্তি স্তর থেকে কোন কোন শক্তি স্তর থেকে আসতে পারবে? যে সিরিজ বলবে সেই সিরিজের পর থেকে, সেই সিরিজের পর থেকে। যদি বলা হয় ফোন সিরিজ তখন তার উপর থেকে আসবে। সেইগুলো দেখো এখানে উল্লেখ করা আছে। এরকম কোশ্চেন আসবে যে n1 এর মান 3 হলে n2 এর মান কত থেকে শুরু হয়? তা n1 এর মান 3 মানে কি n2 এর মান তার পর থেকে শুরু হবে। n2 এর মান সর্বদা তার পর থেকে শুরু হবে। এটা আরো ভালোভাবে বোঝার জন্য আমরা একটু ম্যাথমেটিক্যালি আসব। এই বর্ণালী থেকে তোমার টোটাল বলা যায় 3টা টাইপের ম্যাথ থাকবে।
তিনটা টাইপের বর্ণালীর ম্যাথ আসে, মানে 3 রকম কোশ্চেন থাকে। তো 3 রকম কোশ্চেন আমরা ভাগ করব। দেখো, কোশ্চেনে সরাসরি তোমার শক্তি স্তর কথাটা উল্লেখ থাকবে। মানে এরকম বলবে, এই যে দেখো কোশ্চেনটা দেখলে বুঝবা, হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর চতুর্থ থেকে দ্বিতীয় শক্তি স্তরে আগত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, কম্পাঙ্ক কত হবে, শক্তি কত হবে, এরকম। তাহলে দেখো এখানে চতুর্থ দ্বিতীয় এগুলা কি নির্দেশ করে, শক্তি স্তর নির্দেশ করে বা কক্ষপথ নির্দেশ করে। সরাসরি যদি এরাই উল্লেখ থাকে তাহলে, আচ্ছা আরেকটা জিনিস দেখো, রিডবার্গের ইকুয়েশনে তুমি জানো না কোন মানটা, শুধুমাত্র n1 আর n2 এর মানটা জানো না, বাকি আরএইচ এর মান তুমি জানো, জেড এর মান তুমি জানো। কোশ্চেনে তো তোমার বলা থাকবে হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী বললে হাইড্রোজেনের জন্য জেড এর মান 1 আর রিডবার্গের মান তো তুমি জানো, শুধু n1 আর n2 এর মানটা দরকার। এই বর্ণালীতেও ঠিক আমি n1 আর n2 এর মানটাই বের করব। যে সরাসরি শক্তি স্তর দেওয়া থাকলে এখানে দুইটা মান দেওয়া থাকবে এরকম, তাহলে দুইটা মানের মধ্যে ছোট যে মানটা সেটা তুমি n1 দিবা, আর বড় যে মানটা সেটা তুমি n2 দিবা। তাই তোমার দ্বিতীয় কক্ষপথ থেকে চতুর্থ কক্ষপথে যাক বা চতুর্থ থেকে দ্বিতীয়তে আসুক, ওটা নিয়ে পেঁচাবা না, সিম্পল কথা। ছোটটা তুমি n1 দিবা, বড়টা তুমি n2 দিবা। সেই ক্ষেত্রে দেখো আমরা এই কোশ্চেনটাতে ছোটটা ছিল 2 নম্বর কক্ষপথ n1 সমান 2, বড়টা হচ্ছে চতুর্থ n2। এবার আমি সরাসরি এইখানে বসাই দিয়েছি। নিউবার সমান 1 বাই ল্যামডা, তরঙ্গ সংখ্যা ছিল, কি কি বের করতে বলছে, তরঙ্গ সংখ্যা এবং তরঙ্গ দৈর্ঘ্য। তা তুমি মেইন যে সূত্র ছিল ওইখান থেকে প্রথমেই তো তুমি তরঙ্গ সংখ্যা বের করতে পারবা, সেজন্য আমরা তরঙ্গ সংখ্যাটা বের করে নিয়েছি। তাই এখানে n1 এর মান 2 বসালাম, n2 এর মান 4 বসালাম, তাহলে এখানে 4 আসে আর এখানে 16 আসে, তাই 16 লসাগু হয়। তাই 4 কে 16 দিয়ে ভাগ করলে 4 থাকে, তাই 4 একে 4 মাইনাস 1, 3 আর এইচ বাই 16। ঢাকা ইউনিভার্সিটিতে এতটুকুই থাকবে তোমার, বা অ্যাডমিশন টেস্টে এতটুকুই থাকবে। এখানে আর এইচ এর মানটা বসানো লাগবে না, অপশনে এরকমই পাবা, অপশনে তুমি এরকমই পাবা। এখন এইচএসসি তে কি করবা, এই আর এইচ এর মানটা তুমি বসাই দিবা, ওই যে 10 96 78 পার সেন্টিমিটার, যে মানটা বসাবা সেই এককেই পাবা। এতটুকু কাজ তোমরা নিজেরা একটু করবা। এখন আরেকটা জিনিস বের করতে বলছিল এখানে, তরঙ্গ দৈর্ঘ্য। তাই তরঙ্গ দৈর্ঘ্যটা কি, এই তরঙ্গ সংখ্যা ঠিক উল্টা, তাহলে এমসিকিউতে আসলে 16/3 আর এইচ, এটাকে উল্টাই দিবা। এখন আরেকটা জিনিস এখানে আমরা বের করতে বলেছি, সেটা হচ্ছে শক্তি। শক্তি সমান কি, শক্তি সমান হচ্ছে এইচসি বাই ল্যামডা। তাহলে এই এইচসি বাই ল্যামডার মানটা তুমি এখানে বসাবা, এইচ এর মানটা বসাবা, সি এর মান তো জানো আলোর বেগ। দেখো আলোর বেগ কিন্তু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ল্যামডার মান কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই মিটারে বসাতে হবে, ল্যামডার মান অবশ্যই মিটারে বসাতে হবে। তুমি যদি ল্যামডা সেন্টিমিটারে বসো, আলোর বেগের সেন্টিমিটারে নিয়ে যেতে হবে, তার মানে 100 গুণ করতে হবে এখানে। তো ঝামেলা যাওয়ার দরকার কি, আলোর বেগ তুমি মিটার পার সেকেন্ডে নিছো, তরঙ্গ দৈর্ঘ্য মিটারে নিবা। মানে তুমি এখান থেকে যদি এই আরএইচ এর মান সেন্টিমিটার এককে নাও, তাহলে তুমি ল্যামডা পাবা সেন্টিমিটারে, 100 দিয়ে ভাগ করলেই তুমি সেখানে মিটার পেয়ে যাচ্ছ। এগুলো হোমওয়ার্ক করবা, এখান থেকে হোমওয়ার্ক থাকবে। পঞ্চম কক্ষপথ থেকে 3 নম্বর কক্ষপথে আসলে একই কথা, n1 3, n2 এর মান 5। এখন সরাসরি শক্তি স্তর না থেকে এরকম বলে দিতে পারে, ব্র্যাকেট সিরিজ থেকে লাইম্যান সিরিজে আসলে। তো এটা দেখে ঘাবড়ানোর কিছু নাই। লাইম্যান সিরিজ মানে কি, লাইম্যান সিরিজ মানে হচ্ছে n1 এই 1 নম্বর কক্ষপথ, আর ব্র্যাকেট সিরিজ মানে কি, মনে না থাকলে এল বি পি বি এফ, লাইম্যান বার্মার প্যাশন ব্র্যাকেট চতুর্থ কক্ষপথ। তাহলে একটা আসতেছে 4 আর একটা আসতেছে 1, তার মানে এইটা হবে n1 সমান 1 আর এইটা হবে n2 সমান 4। তাহলে এই একটা শক্তি স্তর সরাসরি উল্লেখ থাকলে তুমি শক্তি বের করবা, তরঙ্গ দৈর্ঘ্য বের করবা, তরঙ্গ সংখ্যা বের করবা। এবার আসো 2 নম্বর টাইপ, কোশ্চেনের মধ্যে যদি লাইন কথাটা খেয়াল করো বা লাইন কথা উল্লেখ আছে কিনা দেখবা, লাইন কথাটা উল্লেখ আছে কিনা দেখবা। যদি তোমার লাইন কথাটা উল্লেখ থাকে তখন তুমি n1 এর মান কি নিবা, n1 এর মান যে সিরিজ বলবে সেই সিরিজ অনুযায়ী বসাবা। যেমন তোমার যদি বামার বলে 2 বসাবা, লাইম্যান বললে 1 বসাবা, মানে ওই যে সিরিজ ছিল সেই সিরিজ অনুযায়ী আমি বসাবো। যে লাইম্যান বামার প্যাশন ব্র্যাকেট ফোন্ট, ওই যে সিরিজ বলবে সেই সিরিজ অনুযায়ী নাম্বারটা বসাই দিবা। n2 এর মান কি হবে, n2 এর মান ওই যে n1 ছিল যেটা, n1 সিরিজ অনুযায়ী যেটা বসাইছো, ধরো তোমার যদি বামার বলে তো 2, ওই 2টা এখানে বসাবা। আর যত নম্বর লাইন কোশ্চেনে বলে দিছে ওই লাইনটা এখানে তুমি বসাবা। এইটা বোথ এমসিকিউ এবং সিকিউতে লাগবে এটা, বিশেষ করে এটা। আরেকটা কোশ্চেন কি থাকে এখানে, আচ্ছা কোশ্চেনটা আমি আগে লিখি তারপরে আমি বলে দিচ্ছি এমসিকিউতে কেমন করে থাকবে এবং সিকিউতে কিভাবে থাকবে। আমি এখানে বললাম হাইড্রোজেন, হাইড্রোজেন
পারমাণবিক বর্ণালীর হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর বামার সিরিজের তৃতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত এবং তরঙ্গ সংখ্যা কত? আরেকটা কোশ্চেন, এইগুলো হচ্ছে রিটেনের জন্য এবং এইগুলো এমসিকিউতে আসবে। এই বামার সিরিজের এমসিকিউতে যখন বলবে তোমাকে বলবে হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর বামার সিরিজের তৃতীয় লাইনের জন্য N2 এর মান কত হবে, এরকম এমসিকিউতে আসবে এটা আসলে। এবং অ্যাডমিশনে এরকম কোশ্চেন প্রচুর আসছে। এখন এই ল্যামডা এবং তরঙ্গ সংখ্যা বের করতে গেলে তো তোমাকে N2 দরকার হবে। তো এমসিকিউতে N2 আসতে পারে, সেজন্য আমি এখানে আলাদা করে এটা উল্লেখ করছি। তা তোমার তো দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে N1 আর একটা হচ্ছে N2 দরকার, দুইটা জিনিস দরকার। তা আমি এখানে N1 কি বসাবো, দেখো বলছে বামার সিরিজ, তা বামার সিরিজ মানে কি, 2 নাম্বার কক্ষপথ না, 2 এ তো আসে, তার মানে N1 এর মান এখানে হবে বামার সিরিজের জন্য 2। N2 এর মান কি, N2 এর মান কি বলছিলাম, N1, N1 এর মান পাইছো 2, সেটা দিতে হবে প্লাস দিতে হবে লাইন নাম্বার, এই যে দেখো 3 নাম্বার লাইন, এই 3 দিতে হবে। এই এরকম অপশনে পাবা 2 থেকে 5। এমসিকিউ এর উত্তর হবে কি 2 থেকে 5, এমসিকিউ এর উত্তর হবে 2 থেকে 5। আচ্ছা, তাহলে এখানে তুমি N1 পেয়ে গেছো, N2 পেয়ে গেছো, তাহলে আর কি দরকার, আর তো সব আগের মতোই। তুমি যদি নিউ বার বের করো, নিউ বার সমান 1 বাই ল্যামডা, 1 বাই ল্যামডা সমান কি আর এইচ 1 বাই N1 এর স্কয়ার, তা N1 এর মান 2 আমি একবারে বসাই দিচ্ছি, 1 বাই N2 এর স্কয়ার, N2 এর মান 5। তাহলে এখান থেকে কত হয়, আর এইচ 1 বাই 4 মাইনাস 1 বাই 25, 25 যদি তুমি লসাগু করো, 25 না 100 লসাগু করবো আমরা, গুণ করে দিব, 100 লসাগু করলে এখানে আসবে 25 মাইনাস 4, তার মানে 21 আর এইচ বাই 100, 21 আর এইচ বাই 100। আর যদি এখান থেকে তুমি ল্যামডা বের করো তাহলে উল্টা 100 বাই 21 আর এইচ। এইখান থেকে আর এইচ এর মানগুলা এইচএসসির জন্য বসাই নিবা, এইচএসসির জন্য এটা বসাই নিবা। এখান থেকে সেম কোশ্চেন ই বের করবা, এইচসি বাই ল্যামডা। মোট কথা তোমাকে শক্তি রিলেটেড ম্যাথ আসলে আগের ক্লাসে আমরা শেখাইছিলাম, কিন্তু ওই শক্তির যে মেইন সূত্র ছিল সেই সূত্র দিয়েও তুমি চাইলে করতে পারো, অথবা এইভাবে করতে পারো, কিন্তু এইভাবে করলে সব থেকে বেশি ইজি হয়। এইখান থেকে হোমওয়ার্ক করবা, হোমওয়ার্ক হচ্ছে এই টাইপ থেকে হোমওয়ার্ক করবা, কি করবা, ব্র্যাকেট সিরিজের 5 নম্বর লাইনের জন্য ব্র্যাকেট সিরিজের 5 নম্বর লাইনের জন্য N2 কত, ল্যামডা কত, তরঙ্গ সংখ্যা কত। একটা টাইপ চলে গেল। আরেকটা টাইপ তোমার থাকবে, যেটা হচ্ছে কোশ্চেনের মধ্যে দেখবা সর্বোচ্চ সর্বনিম্ন এই কথাটা, সর্বোচ্চ সর্বনিম্ন এই কথাটা, তাহলে এখানে দুইটা কথা, একটা বললাম সর্বোচ্চ আর একটা বললাম সর্বনিম্ন। এখন কোশ্চেনের মধ্যে যদি এইটা দেখো, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য অথবা সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য মানেই হচ্ছে সর্বনিম্ন রশ্মি, সর্বনিম্ন রশ্মি বা সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা। সর্বোচ্চ এই তরঙ্গ সংখ্যার তরঙ্গ দৈর্ঘ্য কি ব্যস্তানুপাতিক না, সেই হিসেবেই মনে রাখো, তরঙ্গ দৈর্ঘ্য যদি তোমার সর্বোচ্চ হয়, তরঙ্গ রশ্মি এই তরঙ্গ সংখ্যা কেমন হবে, সর্বনিম্ন না, তো সেটা যদি সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বা সর্বনিম্ন রশ্মি থাকে, এই কথাটা যদি কোশ্চেনে থাকে, এদের যে কোনো একটা থাকতে পারে, দুইটাই থাকবে না, একটা থাকবে,
সেই ক্ষেত্রে তুমি n1 এর মান কি নিবা, n1 এর মান সর্বদা সিরিজ অনুযায়ী বসাতে হবে, যে সিরিজ বলবে সেই অনুযায়ী তুমি মান n1 টা বসাবা। n2 এর মান যদি সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য, তুমি তরঙ্গদৈর্ঘ্যটা দিয়েই মনে রাখো, তুমি যদি তরঙ্গদৈর্ঘ্য দিয়ে মনে রাখো তাহলে তরঙ্গদৈর্ঘ্যর এই সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য মানে সর্বনিম্ন রশ্মি হয়ে যাবে, উল্টা। কিন্তু দুইটাই মনে রাখতে গেলে গুলাবা, একটাই মনে রাখো, মনে রাখো একটা মনে রাখলে অপরটা উল্টা। n2 এর মান কি হবে, n1 এর যে মানটা পাইছো সেইটার সাথে 1 লিখতে হবে। আবারও বলতেছি, সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য যদি বলা হয় n1 এর সাথে 1 যোগ করতে হবে। সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য বললে n1 এর সাথে তুমি 1 যোগ করবা। আরেকটা জিনিস, এই যে সর্বোচ্চ না বলে যদি সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্য বলে, সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্য বা সর্বোচ্চ রশ্মি, ঢাকা ইউনিভার্সিটিতে এই টপিকটা থেকে অনেক এমসিকিউ আসছে। যদি এই কথাটা থাকে একইভাবে n1 হবে সিরিজ অনুযায়ী। সব রাইটারের বই একত্রিত করে কিন্তু এগুলা করা, মানে শুধুমাত্র হাজারী স্যারের বইয়ে এগুলা সব দেওয়া নাই। n2 এর মান এই ক্ষেত্রে যদি সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্য বলে তখন n2 এর মান বসাতে হবে ইনফিনিটি। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এইটাই সব থেকে বেশি আসে পরীক্ষায়। সর্বোচ্চ রশ্মি বা সর্বনিম্ন যদি তরঙ্গদৈর্ঘ্য তোমার বলে n2 এর মান ইনফিনিটি বসাইতে হবে। এই দুইটা জিনিস, সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য বললে n2 এর মানের সূত্রটা কি, আর সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্য বললে n2 এর মানের সূত্রটা কি। তাহলে এখান থেকে আমরা যদি দুইটা কোশ্চেন করি তাহলে হয়ে যায়, যেহেতু দুইটা টপিক লিখছে এখানে। প্রথম কোশ্চেনটা আমরা এখানে বলি যে হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর বামার সিরিজের সর্বোচ্চ রশ্মির তরঙ্গদৈর্ঘ্য ও তরঙ্গ সংখ্যা কত। আমি এখানে রশ্মি দিয়ে উল্লেখ করছি, সর্বোচ্চ রশ্মি মানে এখান থেকে বুঝে নিব সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্য। এমসিকিউতে কিন্তু এরকমও আসতে পারে যে হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর বামার সিরিজের রশ্মি যদি সর্বোচ্চ হয় বা সর্বোচ্চ রশ্মির ক্ষেত্রে তরঙ্গদৈর্ঘ্য কেমন হবে, তরঙ্গদৈর্ঘ্য সর্বনিম্ন হবে। এরকম সিম্পল কথা থেকেও কোশ্চেন চলে আসতে পারে। যাই হোক, তাহলে n1 এর মান কি বসাবা, বামার সিরিজ বলছে 2 বসাবা। n2 এর মান কি হবে, সর্বোচ্চ রশ্মি মানে সর্বনিম্ন ল্যামডা, সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্যের ক্ষেত্রে একটু আগে দেখছি n2 এর মান দিতে হবে আমাকে ইনফিনিটি, n2 এর মান দিতে হবে ইনফিনিটি। তাহলে এবার তুমি তরঙ্গ সংখ্যা সূত্রে বসাও 1/λ আর ইস, এখান থেকে আমরা একটা শর্টকাট বের করতে পারি, কিন্তু শর্টকাট না ইউজ করাটাই বেটার। একটা সূত্র, একটা ম্যাথের জন্য কেন তুমি আলাদা করে একটা শর্টকাট পড়বা। তারপর আমি বলে দিচ্ছি এখানে কত আসে, 1/∞ মানে কি 0 না, 1/∞ মানে তো জানি আমরা 0। তাহলে এখান থেকে কি পাবা, শুধুমাত্র r/4 পাবা, এই পার্টটা তো পুরোটাই 0, তার মানে এখানে আসবে r/4। তার মানে এখান থেকে তুমি ল্যামডা সমান পাচ্ছ 4/r/, আর তরঙ্গ সংখ্যা কি পাচ্ছ তুমি, r/4, r/4। তার মানে সর্বোচ্চ রশ্মির তরঙ্গদৈর্ঘ্য সবসময়ই সর্বনিম্নই হবে। তো এই শর্টকাটটা কি, শর্টকাট শুধু এই টাইপের ক্ষেত্রে, সর্বনিম্নের ক্ষেত্রে, কিন্তু অন্য কোনো ক্ষেত্রে না। শর্টকাট নিউ বার বা 1/λ সমান r/, সিরিজের স্কয়ার। তো দেখো এইখানে এই ম্যাথটার ক্ষেত্রে উপরে তো r/, ছিলই, নিচে সিরিজ মানে কি বামার সিরিজের স্কয়ার দাও, সেই r/4 আসে এখানে। চাইলে অ্যাপ্লাই করতে পারো, মেইন সূত্র দিয়ে করলেও একই কথা। আরেকটা ম্যাথ করতে হবে, হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর
আমি কিন্তু সব হাইড্রোজেন দিয়ে বলতেছি, এখানে যদি তোমার লিথিয়াম বা অন্য কিছু বলে তাহলে কিন্তু এটাগুলোর সাথে জেড গুণ ছিল, সেই জেডটা কিন্তু গুণ দিতে হবে। আমি কিন্তু সব জায়গায় জেড কেন আমি বাদ দিয়েছি, কারণ আমি সব জায়গাতে হাইড্রোজেন নিয়েছি। অন্য কিছু থাকলে তুমি সেখানে কি দিবা, জেড দিবা। যদিও কোশ্চেনগুলোতে এইগুলাই বেশি আসে, এই জন্য আমি এগুলাই রাখছি। হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর বামার সিরিজের সর্বনিম্ন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য ও তরঙ্গ সংখ্যা কত হবে। এই ক্ষেত্রে তুমি n1 কি নিবা, বামার সিরিজ 2 নিবা, n2 কি নিবা, 2 + 1। যেহেতু সর্বনিম্ন রশ্মি মানে কি, ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্য, সর্বনিম্ন রশ্মি মানে ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে এইটাই আমাকে নিতে হবে। এবার সে মেইন সূত্র দেখছো, একটা ম্যাথ করলে বাদ বাকি ম্যাথগুলো খুবই ইজি, দ্রুত করা যায়। 1/2 এর স্কোয়ার, 1/3 এর স্কোয়ার, এখানে আরএইচ থাকলো, এখানে কত 4 9 36 লসাগু হলো, এখানে কত 9 - 4, তাহলে 5 আরএইচ ডিভাইডেড বাই 36, ল্যামডা সমান তাহলে কি হবে 36/5 আরএইচ। এইখান থেকে হোমওয়ার্ক করবা যে ফোন সিরিজের সর্বনিম্ন রশ্মির ক্ষেত্রে তরঙ্গ শক্তি কত হবে, ফোন সিরিজের সর্বনিম্ন রশ্মির ক্ষেত্রে। এবার আসো আরেকটা টাইপ করব, যে টাইপটা এই বইতে নাই কিন্তু অ্যাডমিশনেও আসছে এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইচএসসিতে এইসব টাইপের কোশ্চেন আসতে পারে। কোশ্চেনটা খুবই সিম্পল, কোশ্চেন আগে টাইপ বলি। টাইপ 4, সেটা হচ্ছে কয়টা বর্ণালী রেখা তৈরি হচ্ছে, বর্ণালী রেখা সংখ্যা। তাই বর্ণালী রেখার সংখ্যার সূত্রটা একটু মুখস্থ করতে হবে যেহেতু নতুন, n2 - n1, n2 - n1 + 1 ডিভাইডেড বাই 2, এইটাই হচ্ছে বর্ণালী রেখার সংখ্যা বের করার সূত্র। মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে এটা। এখান থেকে কেমন কোশ্চেন থাকবে সেটাও একটু যদি বলি। এবং একটা হোমওয়ার্ক দিব, একটা ইলেকট্রন n2 = 4 থেকে n1 = 2 শক্তি স্তরে আসলে কতগুলো বর্ণালী রেখা দেখা যাবে। তাহলে এখানে তোমার নতুন তো কিছুই নাই, সরাসরি সূত্রে ব্যবহার করলেই হয়ে যাচ্ছে। রেখার সংখ্যা সমান, রেখা সংখ্যা সমান কি n2 - n1, তার মানে 4 - 2 ইন্টু কি n2 - n1 + 1, তার মানে 4 - 2 + 1 ডিভাইডেড বাই 2, তার মানে 2 × 3/2, তার মানে 3টা রেখা আসবে এখানে, রেখার সংখ্যা 3টা। হোমওয়ার্ক কি থাকবে, এই টাইপের হোমওয়ার্ক, একটা ইলেকট্রন n2 হতে n1 = 3 শক্তি স্তরে আসে, ফলে দশটি বর্ণালী সৃষ্টি হয়, ফলে 10টি বর্ণালী সৃষ্টি হয়। কোন শক্তি স্তর থেকে ইলেকট্রনটি এসেছিল, মানে এখানে তোমার এই n2 দেওয়া আছে, n1 বের করতে হবে, এই বর্ণালী রেখার সংখ্যা দেওয়া আছে, শেষমেশ এখানে মানগুলো বসানোর পরে দেখবা ক্লাস 8-এ যে উৎপাদকে বিশ্লেষণের যে ম্যাথমেটিক্যাল টার্ম করছিলে তোমরা, সেইগুলো এখানে চলে আসছে, ওই সকল টপিকগুলো। এখানে মোটামুটি আমরা এইগুলো একটু দেখেছি, বর্ণালী রিলেটেড যত প্রকার ম্যাথ থাকার কথা সবগুলো আমরা দেখে ফেললাম। এবার পুরো টেক্সট বুকের দিকে যাই।
এরকম রেগুলার ক্লাসে থাকবা। আচ্ছা, বোরের সমীকরণ ভিত্তিক রাসায়নিক গণনা থেকে রিডবার্গের ইকুয়েশন। দেখো এখানে রিডবার্গের একটা ইকুয়েশন বের করছে, এত ঝামেলার কোনো দরকার নাই। এসব প্রমাণ তুমি পরীক্ষায় লিখতেও পারবা না। শুধুমাত্র লাস্ট এতটুকু জিনিস একটু শিখতে হবে যে রিডবার্গের ইকুয়েশন, এই আর এস এর মানটা কি, আর এস এর মানটা কি। দেখো এই প্রমাণটা যদি তুমি দেখতে চাও, এটা খুবই কঠিন কোনো প্রমাণ না। রিডবার্গের যে শক্তির দুইটা সূত্র ছিল, রিডবার্গ বলতেছি, আমরা সিম্পল শক্তির যে সূত্রগুলো পড়ছিলাম, এই সূত্রগুলো দেখো 2 নাম্বার থেকে 1 নাম্বারটা বিয়োগ করছে, বিয়োগ করলে এই জিনিসটা চলে আসছে, এই জিনিসটা চলে আসছে। তাহলে এইটাই কি রিডবার্গের ইকুয়েশন, এইটা বলা যায়। কিন্তু তুমি যদি আর এইচ সমান এইটা বলো, কোনো সমস্যা নাই, এখানে কোনো সমস্যা নাই। এছাড়াও আর একটু এখান থেকে মডিফাই করা হয়েছে, এটা ছিল তো এইচ নিউ, মানে এখান থেকে এইচটা বাদ দাও। কেন আমরা এইচ বাদ দিব? দেখো ভালো করে বুঝো, রিডবার্গের ইকুয়েশনে আমরা জানি তরঙ্গ সংখ্যা বা 1/λ, মানে এই লাইনটা আমরা রিডবার্গের ইকুয়েশনে, এই লাইনটা দেখো, এই লাইনটাই রিডবার্গের ইকুয়েশনের সাথে মেলে না, 1/λ থাকে, 1/λ সমান আর এইচ 1/n এর স্কোয়ার মাইনাস 1/n2 এর স্কোয়ার। তা এখন এই 1/λ তো আমাকে তৈরি করতে হবে। আমরা ই সমান জানি এইচ নিউ, তো এই নিউ এর মধ্যে কি আছে, 1/λ আছে না, নিউ সমান কি c/λ, এই নিউ মানে হচ্ছে c/λ, এই যে সেই c/λ এখানে বসানো হয়েছে, এই c/λ সিটা এবার এখানে ভাগ করে দেওয়া হয়েছে, তাহলে আলটিমেটলি 1/λ সমান এইটা আসছে। তাহলে এইটা কার জায়গায় বসছে, এইটা আর এস এর জায়গায় বসছে না, তার মানে আর এস এর মান হচ্ছে এটা, আর এস এর মান হচ্ছে এটা। এটা একটু মনে রাখতে পারো, এটা ইম্পর্টেন্ট না, এমনি একটু দেখে রাখবা, চোখ বুলায় রাখবা। যদি এটা যদি প্রমাণ আসে কখনো, এটা অ্যাডমিশনে আসবে, আর ঢাকা ইউনিভার্সিটিতে প্রমাণটা কিন্তু খুব ইজি, অল্প কথায় এই প্রমাণটা লিখতে হয়। আচ্ছা, এখন এইখানে যতগুলো ম্যাথ আছে, একটাও ম্যাথ মনে হয় না দেখানোর আলাদা করে প্রয়োজন আছে, সবগুলা ম্যাথ এখানে পারার কথা। এই যে 2 পেনাল্টি, সবগুলা ম্যাথ নিজেরা প্র্যাকটিস করবা। যদি এইগুলা প্র্যাকটিস না করো সমস্যা নাই, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবা, যেখান থেকে হোক আমাকে প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকটা ম্যাথ এখানে নিজেরাই করতে পারবা। দেখো সেই এগুলো দেখো, সরাসরি শক্তি স্তর উল্লেখ আছে 4 নাম্বার থেকে 2 নাম্বার। এই কোশ্চেনটা দেখো লাইন উল্লেখ আছে, এই জন্য দেখো টপিক ভিত্তিক পড়াইছি, যদি টপিক ভিত্তিক পড়াই তোমাদের, তাহলে খুব ভালো করেই করতে পারবা। এটা তো লাইমিন সিরিজ থেকে দেখো, চতুর্থ শক্তি স্তর থেকে যদি আসে, সেই ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। হ্যাঁ, এই কোশ্চেনগুলোতে কিন্তু আর একটু অ্যাড করে দিবে। কি অ্যাড করবে, যে বিকিরিত বর্ণালী কোন অঞ্চলে বিদ্যমান, তখন ওই যে বর্ণালীর সিরিজটা মনে রাখতে হবে, বর্ণালী বলতেছি, কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত, এটা মুখস্থ করতে হবে। এবার এই ছকটা থেকে মেডিকেল একবার কোশ্চেন আসছিল, এবং এইচএসসিতে এখান থেকে কোশ্চেন আসবে। কি কোশ্চেন আসবে এবং এগুলো মনে রাখবে কিভাবে, দেখো মনে রাখার জন্য টেকনিক বলি, কারণ এগুলো তো বোঝার কোনো কিছুই নাই। এইটা তো অবশ্যই মনে রাখা লাগবে, বা এটা পড়েও আসছি বর্ণালী রিলেটেড যে প্রথম ক্লাস করছিলাম। আচ্ছা, প্রথমে হেডলাইনটা থেকে এমসিকিউ, এটা বলি নাই তো। রেখা বর্ণালীর সাহায্যে আমরা কি করতে পারি, মৌল শনাক্ত করতে পারি, নট যৌগ। এগুলো কিন্তু প্র্যাকটিক্যালের টপিক, তারপরে কোশ্চেন আসবে। রেখা বর্ণালীর সাহায্যে তুমি কি শনাক্ত করবা, মৌল শনাক্ত করবা, যৌগ শনাক্ত করা যাবে না। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা, কোন মৌলের কি কালার দিবে। দেখো সোডিয়াম হলুদ বর্ণ, কয়টা, দুইটা, সোডিয়ামের দুইটাই হচ্ছে হলুদ বর্ণের, সোডিয়ামের দুইটাই হচ্ছে হলুদ বর্ণের। এখানে তরঙ্গ দৈর্ঘ্য মুখস্থ রাখতে বলছিলাম 590, আর একটা দেখো 89.6, এটা দরকার নাই, কিন্তু সোডিয়ামের তরঙ্গ দৈর্ঘ্য বা হলুদ বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য এইটাই মুখস্থ করতে হবে। আচ্ছা, হাইড্রোজেন 4টা কালার দিবে, হাইড্রোজেনের বর্ণালী হচ্ছে 4টা, এটা মনে রাখবে কিভাবে, এটা মনে রাখবে হচ্ছে, তোমরা চাইলে নিজেরা ছন্দ ইউজ করতে পারো, আমি যদি বলি, বা আমি এভাবে মনে রাখছিলাম, বেনি আলা, এই 4টা। বেতে হচ্ছে বেগুনি, নীল, আসমানি, লাল, তরঙ্গ দৈর্ঘ্য দরকার নাই, তরঙ্গ দৈর্ঘ্য কোনো দরকার নাই। তাহলে বেগুনি, নীল, আসমানি এবং লাল, এইটা হচ্ছে হাইড্রোজেনের 4টা। তাই এখানে 3টা দিছে কেন, লিখছে 4টা কিন্তু ভিতরে দিছে 3টা, এটা কি হলো। যাহাকে এভাবে মনে রাখবে, হাইড্রোজেন 4টা, বেগুনি, নীল, আসমানি এবং লাল হয় সাধারণত।
বেগুনিটা সরাসরি বলা যায় না, এখানে সাধারণত এই নীল বেগুনি যে কালারটা আছে না সেটা একদম নীলের মতোই মনে হয়, এজন্য এইটাকে আমরা বেগুনিটা সরাসরি বলি না, মানে নীলের দুইটা বর্ণ বলে থাকি এখানে। দেখো নীলের দুইটা 410 এবং 434 দুইটা, তাহলে এখান থেকে নি আলা মনে রাখতে পারো, বা আলুনি মতো আছে না, আলুনি কি জানো তো, ওইটার মতো করে এগুলো বলে মনে রাখবা, যেভাবে মনে রাখতে হবে। এই হাইড্রোজেন থেকে মোস্ট ইম্পর্টেন্ট এই মার্কারি, যত এটাই পরীক্ষা আসছে, মার্কারিতে তিনটা কালার, এটা কলস দিয়ে মনে রাখো, মার্কারির হচ্ছে কালার তিনটা, মার্কারি কলস, কমলা, লাল এবং সবুজ, কমলা, লাল এবং সবুজ। স্ট্রোনশিয়ামের সাতটা কালার, স্ট্রোনশিয়ামের সাতটা কালার আছে, সাতটা কালার ওইভাবে না মনে রেখে এর দুই ধরনের আছে, একটা আছে হচ্ছে চার আসমান, চারটা আসমানি কালার, তাহলে এভাবে মনে রাখো ফোর আসমান থ্রি লাল, চারটা আসমানি এবং তিনটা লাল, এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট মার্কারি, তারপরে হাইড্রোজেন, আর সোডিয়াম তো আগেও আসছে, আগেও পড়াইছে এখনো পড়ছো। আচ্ছা এটা গেল এখানে, তারপরে এখানে বইয়ে কি আছে একটু দেখি। বোর মডেল থেকে হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর ব্যাখ্যা, এটা কিন্তু পড়া কমপ্লিট, এটা বোর্ডেও আসছে। দেখো যশোর বোর্ড 19, এটা আমাদের পড়ানো হয়ে গেছে ডিটেলস। এটা হাইড্রোজেন পরমাণুতে একটা ইলেকট্রন থাকা সত্ত্বেও কেন বর্ণালীতে অনেকগুলা রেখার সৃষ্টি হবে, কেন বর্ণালীতে অনেকগুলা রেখার সৃষ্টি হবে, তো কি কি লিখবা সেগুলো আবারও একটু মনে করায় দিই। প্রথমত এটা লিখতে হবে যে হাইড্রোজেন পরমাণুতে একটা ইলেকট্রন থাকা সত্ত্বেও এর পারমাণবিক বর্ণালীতে অনেক রেখা সৃষ্টি হয়, এটা তো লিখতেই হবে। এরপরে তুমি এর কারণটা কি, কারণ হচ্ছে বাইরে থেকে যখন তুমি শক্তি দিবা তখন হাইড্রোজেন পরমাণুটা প্রথমে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হবে। এই হাইড্রোজেন পরমাণুতে কি আছে, একটা ইলেকট্রন আছে, ওইটা নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে যায়, নিম্ন কক্ষপথ থেকে বলা হয় গ্রাউন্ড স্টেট, এটা তুমি লিখতেও পারো নাও লিখতে পারো, এটা দরকার নাই। নিম্ন কক্ষপথ থেকে সাধারণত আমরা গ্রাউন্ড স্টেট বলি। এখন ওই যে তুমি বাইরে থেকে যে শক্তিটা দিছিলে ওইটা যখন সরাই নিবা তখন ইলেকট্রনগুলো আবার নিম্ন কক্ষপথে ফিরে আসতে থাকবে, শক্তি বিকিরণ করে নিম্ন কক্ষপথে ফিরে আসতে থাকে। তার আগে কি তুমি যে বাইরে থেকে শক্তি দিছো সেই শক্তিটা সে কি করছে, নিয়ে নিছে, মানে শোষণ করে কি উচ্চ শক্তি স্তরে গেছে, কোন শক্তি স্তরে গেছে সেটা তো আমরা জানি না, সে উচ্চ শক্তি স্তরে চলে গেছে। এখন ওই উচ্চ শক্তি স্তর গুলাকে বলা হয় উত্তেজিত স্তর, মানে এটা তো নিউক্লিয়াস থেকে দূরে আছে, এই জন্য বলা হয় উত্তেজিত স্তর। এখন উত্তেজিত স্তরে গেলে উত্তেজিত অবস্থায় তো সে থাকবে, তার মানে সে স্থিতিশীল থাকবে না, সে নড়াচড়া করতে থাকবে। এখন তুমি যে শক্তিটা বাইরে থেকে দিছিলে, এই যে উচ্চ বিদ্যুৎ শক্তি, এটা যখন তুমি দিছিলে, এটা যখন তুমি আবার সরাই নিবা তখন ওগুলা কি নিম্ন শক্তি স্তরে আবার ফিরে আসতে চাইবে। ফিরে আসতে গিয়ে যখন সে 1 নম্বর কক্ষপথে আসবে, এবার তুমি নামগুলো দিয়ে দিবা। যখন সে চিত্র এই যে বিভিন্ন শক্তি স্তরে থাকা উদ্দীপিত ইলেকট্রন যখন শক্তি ছেড়ে দিয়ে, শক্তি তুমি যখন উৎসে সরাই নিছো, তখন যে শক্তিগুলো সে শোষণ করছিল সেগুলো কি করবে, সেগুলো সে ছেড়ে দিবে। ছেড়ে দিয়ে যখন প্রথম কক্ষপথে আসবে তখন তুমি তার নাম দিবা লাইম্যান। দ্বিতীয় কক্ষপথে আসলে এইভাবে নাম দিবা, মানে এই পর্যন্ত রিটেনে আসলে লিখতে হবে। এই যে কোশ্চেনটা ছিল রিটেনে, এতটুকু লিখতে হবে তোমাকে। তারপরে তুমি যদি আরো কিছু লিখতে চাও সূত্র দিয়ে দিতে পারো লাস্ট। এখানে সে একই জিনিস, কিন্তু এখানে যে সিরিজে আসবে সেই সিরিজে কোন কোন সিরিজ থেকে আসতে পারে। ঢাকা ইউনিভার্সিটিতে এটা রিটেনে আসছিল যে হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর রেখাগুলোর উৎপত্তি চিত্রের মাধ্যমে দেখাও, এরকম ছোট্ট একটা চিত্র আসছিল। এই সিরিজগুলা এগুলো আমাদের কিন্তু সব পড়া কমপ্লিট, দেখো নতুন কিছু এখানে নাই। লাইমিন সিরিজ এগুলো সব পড়া কমপ্লিট, রিটেনে আসলে সময় পাইলে বা 4 মার্কের কোশ্চেন আসলে এতটুকু দিতে হবে, অবশ্যই এতটুকু দিতে হবে। এবার দেখো এগুলা কি আমাদের পড়া কমপ্লিট না, একটু খেয়াল করে দেখো তো। 3 নাম্বার থেকে 2 নাম্বারে আসবে এই তরঙ্গ সংখ্যা কত হবে, 5r/36, আমরা এটাই করছি। এইটা তরঙ্গ দৈর্ঘ্য, এইখানে কি আর এর মানটা বসানোর পরে তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু এটা এইটা পাইছে।
এখন এইগুলাই কিন্তু আবার এমসিকিউতে তোমার বলবে যে এই 3 থেকে 2 নম্বরে আসলে কোন অঞ্চলে পাবে, সৃষ্টরেখার বর্ণটা কেমন হবে। এগুলা কি মুখস্থ করবা? কি মুখস্থ করবা? এই ছক কিন্তু মুখস্থ করার কোনো দরকার নাই। তুমি মেইন যে সূত্র শেখাইছি রিডবার্গ ইকুয়েশন দিয়ে আর এস এর মানটা বসাবা, এই তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে যাবা। তুমি শুধু কি মুখস্থ করবা? ওই যে জিনিসটা, যে কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য কেমন, এগুলা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। এগুলা বের করা সব শেখাইছি, এগুলা মূলত বের করা শিখতে হবে। নীলাভ, সবুজ, নীল, বেগুনি এগুলো সব শিখতে হবে। এই ছকও পড়ানো কমপ্লিট। দেখো, তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ হলে n2 এর মান ক্ষুদ্রতম হবে। তার মানে কি, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে n2 এর মান, আর বিকিরিত রশ্মির তরঙ্গ সংখ্যা সর্বনিম্ন। এই যে সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা হলে তরঙ্গ রশ্মি বা তরঙ্গ সংখ্যা হবে সর্বনিম্ন, আর তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্রতম হলে n2 এর মান কি হবে, এগুলো সব আমরা পড়ছি। এইখানে দেখো, এইটাই সৃজনশীলের জন্য, এইটাই যদি পড়ো 2.42 তাহলে বল এই একটাই করলে এনাফ। কিন্তু একটা তো তোমাদের এখন করলে হবে না, হোমওয়ার্ক দিছি সবগুলাই করবা। এইটাই সৃজনশীলে বোর্ড কোশ্চেন যখন সলভ করবা এই টাইপেরই পাবা। এইচএসসির আগে এই একটা টাইপের বা দুইটা টাইপের বোর্ড কোশ্চেন করলেই হয়ে যায়, আর একই টাইপের জিনিস বারবার করার কোনো প্রয়োজন হয় না। বোর্ড কোশ্চেনগুলো এবার তো চোখ বুলা দেখো, যা যা পড়াইছি তার মধ্যে থেকে আসছে কিনা। কুমিল্লা 19-এ কি বলছে দেখো, বিষক্তি স্তর সৃষ্ট 3 নাম্বার বর্ণালী রেখা, এই যে লাইন কথা উল্লেখ আছে, এই যে লাইন কথা উল্লেখ আছে না, বলছে দৃশ্যমান হবে কিনা। তুমি ল্যামডা বের করবা, বের করে দেখবা 380 থেকে 780 মধ্যে হলে দৃশ্যমান হবে। তো এখানে 434 আসছে। এখানেও দেখো, উদ্দীপকের সিরিজ দুইটার কোনটি দৃশ্যমান বর্ণালী প্রদর্শন করে। সিরিজ দুইটা কি, এইখানে দেখো অনেকগুলো থেকে আসছে, এগুলো নিলে হবে না, একদম লাস্ট যেটা 5 থেকে একটা আসছে 1-এ, আর 5 থেকে একটা আসছে কিসে 2-তে। ভালো করে বুঝো, একদম সর্বশেষ যেটা দেখবা পৌঁছাইছে সেইটা হচ্ছে n2 এর মান। তাহলে সিরিজ 1 এর ক্ষেত্রে n2 এর মান কত 5, n1 কত যেটাতে আসতেছে, মানে ছোট মানটা 1। সিরিজ 2 এর ক্ষেত্রে n2 এর মান 5, n1 কত হবে আসতেছে কোথায় 2 এ, তাহলে n1 হবে 2। এবার দেখতে হবে কোনটা দৃশ্যমান, তার মানে ওই যে ল্যামডা বের করতে হবে, দুইটা বের করতে হবে। নতুন কোনো কোশ্চেনই তুমি পাবা না, এটাও সেম জিনিস। কি হলো, এখানেও সেম কোশ্চেন। তাহলে এগুলো প্র্যাকটিস করবা। এই যে লাইন কথা উল্লেখ আছে, লাইন কথা উল্লেখ থাকলে কি করতে হবে, এমসিকিউ সিকিউ বোথ এখানে সবগুলো পারবা। এখানে সব নিজেরাই প্র্যাকটিস করবা, বেশ কতকগুলা নিজেরাই প্র্যাকটিস করবা, দরকার হলে এই শখটাও পড়বা। আচ্ছা, এবার আসো, এরপর এখানে যে টপিকটা আছে এখান থেকে কি কোন ম্যাথটা দেওয়া যায়, এটা একটু কইরো পারলে। জাল টাকা জাল পাসপোর্ট শনাক্তকরণে আল্ট্রাভায়োলেট রশ্মির ব্যবহার। জাল টাকা জাল পাসপোর্ট, আচ্ছা জাল টাকা জাল পাসপোর্ট পড়ার আগে আমরা আগে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা জিনিস এই সাথে পড়ে ফেলি। এইখানেই শেষ করি, এইখানে পরেই পড়ে ফেলি, হ্যাঁ এখানেই পড়ি। সেটা হচ্ছে শিক্ষা পরীক্ষা, এক পেজেই শিক্ষা পরীক্ষার সবকিছু শেষ করব। মাস্ট এমসিকিউ ওখান থেকে আসবে, এমন কোনো পরীক্ষা নাই, তুমি অ্যাডমিশন বলো এইচএসসি বলো, যে ওখান থেকে কোশ্চেন থাকবে না, এমন কোনো পরীক্ষা নাই। যদিও এটা প্র্যাকটিক্যালের পার্ট, কিন্তু পরীক্ষায় তোমাকে তো প্র্যাকটিক্যালে দেখাতে বলবে না, এইচএসসি কোশ্চেন এমসিকিউ গুলাতে তোমাকে এগুলা মুখস্থ রাখতে হবে। এখন তোমাদের হাজারি স্যারের বইয়ে মাত্র 4টা জিনিসের দেওয়া আছে, এখন শুধু 4টা পড়লে হবে না, অনেকগুলো পড়তে হবে। তো শিক্ষা পরীক্ষাটা মূলত কি, আমি যদি সংক্ষেপে তোমাকে বলি, একটা টেস্ট টিউব দেওয়া হবে, টেস্ট টিউবে কতগুলা যৌগ থাকতে পারে, আর একটা নির্দিষ্ট আয়ন থাকবে। তোমাকে প্র্যাকটিক্যাল ল্যাবে কি করতে হয়, টিচারের সামনে বলতে হয় এই এই যে টেস্ট টিউবে কোন আয়ন আছে। এখন এই আয়নগুলো তুমি কিভাবে আইডেন্টিফাই করবা, স্পিড ল্যাম্পে ওই টেস্ট টিউবটা ধরতে হবে, অবশ্যই যেদিকে কেউ থাকবে না 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে। ল্যাবরেটরির নিরাপদ ব্যবহারে কি আছে, টেস্ট টিউব ধরার কৌশল, টেস্ট টিউবে তাপ দেওয়ার কৌশল, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরতে হবে। কোন দিকে ধরতে হবে, যেদিকে কেউ থাকবে না, মানে টেস্ট টিউবের মুখটা। ধরো এই হচ্ছে টেস্ট টিউব, তুমি এখানে
এই স্পিরিট ল্যাম্প দিয়ে এখানে উত্তপ্ত করতেছো, এই হচ্ছে স্পিরিট ল্যাম্প। এই মুখটা কোন দিকে থাকবে? যেদিকে কেউ থাকবে না। কেন? কারণ এখানে যদি উদ্বায়ী পদার্থ থাকে এটা বাম্প করবে। বাম্প মানে কি? ছিটকে যাবে, ছিটকে কারো গায়ে লাগবে। এজন্য যেদিকে কেউ থাকবে না সেই দিকে এটা রাখতে হবে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা উত্তপ্ত করতে হয়। তাহলে এই টেস্ট টিউবে তুমি নিবা বা দেওয়া থাকবে তোমাকে স্যাম্পল, এইখানে উত্তপ্ত করলে একটা কালার আসবে, ওই কালার দেখেই তোমাকে বলতে হবে এখানে কোন আয়ন। তাহলে মূলত শেখা পরীক্ষাটা মানে এইখানে তোমাকে কালার বুঝতে হবে, কালার মুখস্থ করতে হবে, কোন আয়ন কি কালার দেবে। এখন এইখানে দুইটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে তুমি খালি চোখে কি কালার দেখো, খালি চোখে তুমি কি কালার দেখতে পাও, এবং তুমি যদি ওই ল্যাবরেটরিতে কবাল্ট ব্লু গ্লাস বা নীল কাচের কোনো চশমা যদি ইউজ করো, ওই নীল কাচের চশমা ইউজ করলে কোন কালার দেখা যায়। এই দুইটা জিনিস তোমাকে একটু মুখস্থ করতে হবে। তাহলে এখান থেকে কি আয়ন আছে, ওই আয়নের আমরা খালি চোখে কি বর্ণ দেখি, এবং কবাল্ট ব্লু কাচে কি বর্ণ দেখি। আমি একটু সহজ করে সবগুলা বোঝানোর চেষ্টা করব এবং মনে রাখবা কিভাবে সেটা বলার চেষ্টা করব। একটু ভালো করে খেয়াল করবা। কবাল্ট ব্লু কাচ, ব্লু মানে তো নীল, এটা লেখা তো প্রয়োজন নাই, এটা মনে রাখতে পারবা। তাহলে এই তিনটা বিষয়ই আমরা এখান থেকে মনে রাখবো। এবার মেডিকেলেও কোশ্চেন আসছিল, কি কোশ্চেন আসছিল সেটা বলবো, শুধু মেডিকেল না, ওই কোশ্চেন বারবার অন্য অন্য জায়গায় আসছিল। আচ্ছা, প্রথমে আসো উপস্থিত আয়নগুলা একটা একটা করে পড়ি। পটাশিয়াম আয়ন। এই পটাশিয়াম আয়ন তুমি যখন টেস্ট টিউবে উত্তপ্ত করবা, খালি চোখে তুমি দেখতে পাবা হচ্ছে, আর একটু নিচে নিই, হালকা বেগুনি। পটাশিয়াম আয়নটা তুমি খালি চোখে দেখতে পাবা হালকা বেগুনি। এখন এই বেগুনিটার মধ্যে কি থাকে? অনেকটা লালের মতো থাকে। ওই বেগুনিটা তুমি যখন নীলের মধ্যে দেখবা, তখন প্রাথমিক রং থেকে চারুকারু যদি তোমাদের থেকে থাকতো 6 থেকে 10 এর মধ্যে, সাধারণত 6 থেকে 8 পর্যন্ত থাকতো, রঙের মিশ্রণে দেখবা অনেকটা, যদিও এখানে প্রপারলি পাবা না, তারপর একটু ওইভাবে মনে রাখতে হবে। তুমি যদি বেগুনি, হালকা বেগুনি, এবং যদি তুমি কাঁচটা কেমন নীল না, মিক্সড করলে গোলাপি লালের মতোই আসে। কবাল্ট ব্লু কাছে পটাশিয়াম আয়নটা তুমি গোলাপি লাল দেখবা, আর খালি চোখে তুমি হালকা বেগুনি দেখবা। কপার 2+, কপার সাধারণত নীলই হয়, এটা তো আলাদা করে মুখস্থ করার দরকার না, এটা এমনি মনে থাকবে। কপার 2+ হবে হচ্ছে নীলাভ সবুজ, মেইনলি নীলাভ, নীলের মতো, নীলাভ সবুজ। আর কপার 2+টা তুমি কবাল্ট ব্লু কাছে দেখবা, এমনিই নীল, তাহলে নীল কাছে দেখলে সেটাকে তুমি বর্ণহীন দেখবা। নীল কাছে দেখলে কি নীলকে নীল মনে হবে? বর্ণহীনই দেখবা এটা, এটা মনে রাখবা। এই সোডিয়াম, সোনালী হলুদ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইখান থেকে যদি তুমি একটাই পড়তে চাও, সেটা পড়তে হবে সোডিয়ামের কালার, এবং সেটা কি? সোনালী হলুদ। দেখো, হলুদ এবং নীল মিক্স করলে একটা কালার পাওয়া যায়, কিন্তু এই জায়গাটাতে তুমি কবাল্ট ব্লু কাছে দেখলে এটা সম্পূর্ণ বর্ণহীন দেখাবে। কারণ শিক্ষা পরীক্ষায় আমরা যে একটা লবণ ব্যবহার করব সোডিয়াম ক্লোরাইড, ওই লবণটা সম্পূর্ণরূপে এই সোনালী হলুদ কালারটা শোষণ করে নেয়। মানে কবাল্ট নীল কাছে ব্যবহার করলে সোনালী হলুদটা শোষণ করে নেয়। এইটাই এবার মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছিল যে কবাল্ট ব্লু কাজটা কে শোষণ করে? এই সোনালী ওই সোনালী হলুদটা কবাল্ট ব্লু কাজটা সম্পূর্ণ শোষণ করে নেয়। আর অল্প পরিমাণে শোষণ করে নীলাভ সবুজ, মানে কপারের যে কালারটা আসতেছে, কিন্তু সম্পূর্ণ শোষণ করে সোনালী হলুদ। খুব ইম্পর্টেন্ট, এটা আমি লিখে দিব পরে আবার। এটা আসছিল অনেক জায়গায় আসছে, এটা মেডিকেলে এইবার আসছে। আচ্ছা, সোডিয়াম গেল। তারপরে তোমাদের বইয়ে আছে আরেকটা ক্যালসিয়াম। এই চারটা সাধারণত তোমাদের বইয়ে আছে। ক্যালসিয়ামটা তোমাদের হাজারী স্যারের বইয়ে একদম শেষের পেজে, মানে কভার পেজে যে উপরে একটা পার্ট আছে রসায়ন লেখা, হাজারী ও নায়ক স্যারের, আর শেষের দিকে দেখবা চারটা কালার আছে। চারটা টেস্ট টিউবে এই স্পিরিট ল্যাম্পের ওখানে দেখবা চারটা কালার আছে, ওই চারটা কালারে এখানে দেখবা ক্যালসিয়াম লেখা আছে। ক্যালসিয়াম হচ্ছে ইটের মতো লাল। এখন যদি কারো কাছে এই কেমিস্ট্রি বই থাকে তাহলে দেখতে পারো। তা এই ইটের মতো লাল কালার দিবে হচ্ছে ক্যালসিয়াম। এখন এইটা তুমি লাল আর নীল মিলে কি দেখাবে? লাল আর নীল মিলে
অনেকটা সবুজের মতো দেখাবে, তাহলে এখানে হালকা সবুজ বর্ণ কবাল্ট ব্লু কাছে দেখতে পাবা ক্যালসিয়ামের জন্য। এই চারটা দেওয়া আছে তোমাদের টেক্সট বুকে। এবার আমি বাকিগুলা অ্যাড করে দিই, বাকিগুলা অন্য অন্য বইতে আছে, যা পড়তে হবে ডিটেলসে সব পড়তে হয়, এগুলাও কিন্তু আসে। স্ট্রোনশিয়াম, স্ট্রোনশিয়াম আয়নটা তুমি খালি চোখে দেখবা ক্রিমসন লাল, ক্রিমসন লাল। আর এটা আবার ব্লু কাছে দেখবা লালসে বেগুনি, লাল আর নীল মিলে এখানে বেগুনি, লালসে বেগুনি। আচ্ছা, স্ট্রোনশিয়াম গেল। বেরিয়াম 2+, বেরিয়াম 2+ তো তুমি দেখবা এখানে খালি চোখে যদি দেখতে চাও হালকা তুমি সবুজ দেখবা, আর কবাল্ট ব্লু কাছে দেখলে ওই হালকাটা গাঢ় হয়ে যাবে, মানে নীলাভ সবুজ দেখবা এখানে। বেরিয়ামের পরে আছে রেডিয়াম, রেডিয়াম 2+, রেডিয়ামটা দেখবা একদম টকটকে লাল, এই রেডিয়ামটা বেশি ইম্পর্টেন্ট। এবং স্ট্রোনশিয়ামটা, রেডিয়ামটা দেখবা হচ্ছে টকটকে লাল, এটা কোনো কালার দেওয়া নাই টেক্সট বুকগুলোতে। লিথিয়াম, লিথিয়ামটা হচ্ছে ক্রিমসন রেড বা ক্রিমসন লাল। বইয়ে ক্রিমসন রেড দেওয়া ছিল, তো রেডের মানে কি লাল, একই কথা, যেটা অপশনে পাই। এরকম তো তোমার কোশ্চেন এরকম আসবে না যে ক্রিমসন লাল কোন আয়ন দিবে, এরকম কোশ্চেন দিলে স্ট্রোনশিয়াম লিথিয়াম দুইটাই তো দিচ্ছে, দুইটা অপশনে কিন্তু থাকবে না। আবার যদি এরকম স্পেসিফিক করে দেয় যে ক্রিমসন লাল, খালি চোখে ক্রিমসন লাল দেখায় কিন্তু কভার ব্লু গ্লাসে লালচে বেগুনি দেখায়, তখন কিন্তু স্ট্রোনশিয়াম অ্যান্সার করতে হবে। যদি এরকম বাংলা দিয়ে কোশ্চেন করে তখন এগুলো আসবে, তখন এইগুলো সাধারণত চলে আসে। আচ্ছা, কি যেন বলতেছিলাম, শিখা পরীক্ষা কিন্তু যে কাঁচা আপেলের মতো হালকা সবুজটা কি কাঁচা আপেলের মতো না, তাহলে এখানে কিন্তু এরকম দেখায় কাঁচা আপেলের মতো, কে দেখাবে, বেরিয়াম, কাঁচা আপেলের মতো। আচ্ছা, যে কথাগুলো বলছিলাম, প্রথমে এই শিখা পরীক্ষার জন্য এই পরীক্ষার জন্য একটা প্লাটিনাম তার, কিসের কোন ধাতুর তার ব্যবহার করা হয় এটা মনে রাখতে হবে, প্লাটিনাম তার ও গাঢ় অ্যাসিড ব্যবহার করতে হয়। গাঢ় অ্যাসিডের মধ্যে কোনটা, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে প্লাটিনাম তার ও গাঢ় HCl ব্যবহৃত হয়, গাঢ় HCl ব্যবহৃত হয়। আরেকটা কি, শিখা পরীক্ষায় একটা লবণ ইউজ করা হয়, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। শিখা পরীক্ষায় সোডিয়াম ক্লোরাইড দ্বারা, এই সোডিয়াম ক্লোরাইড আমরা যখন বর্ণালী পড়ছিলাম সেখান থেকে কি দেখছিলাম, এই সোডিয়াম ক্লোরাইড হচ্ছে সোনালী হলুদ সৃষ্টি করতেছে, তাই এই সোডিয়াম ক্লোরাইড দ্বারা সৃষ্ট সোনালী হলুদ, সোডিয়াম ক্লোরাইড দ্বারা সৃষ্ট সোনালী হলুদ বর্ণ নীল কাঁচ বা কবাল্ট ব্লু গ্লাস সম্পূর্ণ শোষণ করবে, সম্পূর্ণ শোষণ করে। এখন দেখো এইখানে, আচ্ছা আগে একটু লিখে দিই ছন্দটা, ওই যে প্রথম চারটা তোমাদের যেটা হাজারি স্যারের বইয়ে আছে ওইগুলা কিভাবে মনে রাখবা, খালি চোখের গুলো তো এক দুইবার পড়লেই মনে থাকবে। প্রথম চারটা কবাল্ট ব্লু কাছে কোন কোন কালার দেখবা, কবাল্ট ব্লু কাছে তুমি কোন কোন কালার দেখবা সেটা একটা ছন্দ দিয়ে তুমি চাইলে মনে রাখতে পারো, আর যদি মুখস্থ থাকে তাহলে তো খুবই ভালো। সেটা হচ্ছে কাল সে, , 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
গোপালের কন্যা নাই। কাল সে গোপালের কন্যা নাই। কাল থেকে হচ্ছে ক্যালসিয়াম, সে থেকে কি সবুজ। তাহলে এই কবার ব্লু গ্লাসে ক্যালসিয়াম কালার দিবে সবুজ। আর গো থেকে তো বুঝতেই পারতেছো গোলাপি লাল। প থেকে হচ্ছে পটাশিয়াম, তাই পটাশিয়াম দিবে হচ্ছে গোলাপি লাল। আর ক থেকে হচ্ছে কপার, না থেকে হচ্ছে না মানে সোডিয়াম, এর কোনো বর্ণ নাই। কবার ব্লু গ্লাসে এর কোনো বর্ণ নাই। এবার দেখো লিথিয়াম, লিথিয়ামে ল থেকে লাল, রেড মানে লাল। রেডিয়ামেও লাল, রেডিয়ামেও এখানে লাল। আরেকটা আছে রুবিডিয়াম, রুবিডিয়াম কিন্তু লালচে বেগুনি। আর ভি, আর তে হচ্ছে লালচে, বিতে মনে রাখবে বেগুনি। রুবিডিয়াম লালচে বেগুনি। আর বেরিয়াম কাঁচা আপেলের মতো সবুজ। স্ট্রনশিয়াম ক্রিমসন লাল। একটাই কিন্তু এখানে আছে ক্রিমসন লাল বলতে গেলে স্ট্রনশিয়ামটা বলতে হবে, যেটা কবার ব্লু ক্লাসে আবার অন্য কালার দিয়ে থাকে। কবার ব্লু ক্লাসে আবার যেটা অন্য কালার দেয়। তাহলে এই মোটামুটি কিন্তু বর্ণালী রিলেটেড এগুলো আমরা এইখানে শেষ করছি। এই শিক্ষা পরীক্ষাটাও বর্ণালী রিলেটেড বলে এখানে বলা হয়। শিক্ষা পরীক্ষার ইংরেজিটা কি? শিক্ষা পরীক্ষার ইংরেজিটা কিন্তু বলা হয় ফিল্ম টেস্ট। তাহলে এরকম বসবে ইংরেজি টার্ম দিয়ে সোডিয়ামটা এরকম আসলো ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন যে ফিল্ম টেস্টে গোল্ডেন ইয়েলো কালার দেয় কোনটি? ফিল্ম টেস্টে গোল্ডেন ইয়েলো বলতে কি সোনালী হলুদ, এটা দিবে হচ্ছে সোডিয়াম।